This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠোঁটকাটা স্পেশালের শুরুতেই টপ 10 ব্রেকিং দেখাবো। প্রত্যেক দিনের মতো নজর দিন আমাদের বড় পর্দায় বিগ বলে। নবান্নের 14 তলায় নিরাপত্তায় গলদ। কেন বলা হচ্ছে এ কথা? নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রীর চেম্বার কিন্তু 14 তলায়, সিএমও 14 তলায় 2। নবান্নে 14 তলায় উঠে গেলেন মহিলা সিভিক ভলান্টিয়ার। তমলুক থেকে এসেছিলেন তিনি। তদন্ত চলছে, তাকে আটক করা হয়েছে। কি কারণে তিনি 14 তলায় গিয়েছিলেন, কি করে তিনি 13 তলা লিফট পর্যন্ত উঠে তারপর পায়ে হেঁটে 14 তলায় পৌঁছে গেলেন সিঁড়ি ভেঙে, পুরোটাই এখন রহস্যে। 3, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে টানাপড়েন চলছে। কিরকম টানাপড়েন চলছে? পুলিশ একাধিক শর্ত চাপিয়েছে। 4 নম্বর ব্রেকিংয়ে দেখাবো আপনাদের। পুজোর আয়োজনে একাধিক শর্ত চাপিয়েছে কলকাতা পুলিশ নিরাপত্তার খাতিরে। সজল ঘোষের কি প্রতিক্রিয়া সেটাও দেখাবো। 5 নম্বর ব্রেকিং আপনাদের। শর্তের চাপে পুজো করাই অসম্ভব, ক্ষুব্ধ সজল ঘোষ। লাইট অ্যান্ড সাউন্ড করা যাবে না, লেজার শো করা যাবে না, এই মর্মে তাকে নোটিশ দেওয়া হয়েছে। সজল ঘোষ ক্ষুব্ধ। এবং ঢোকা বেরোনোর পথ আরও প্রশস্ত করতে হবে, খাবারের দোকান রাখা যাবে না, ইত্যাদি প্রভৃতি। যেহেতু খুব জনপ্রিয় পুজো তাই এত চর্চা হচ্ছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরলেন শুভাংশু, তিনি ভালো আছেন। এটা ভারতের পক্ষে অত্যন্ত গর্বের খবর, প্রত্যেক দেশবাসীর পক্ষে। ভারত কয়েকশো কদম এগিয়ে গেল মহাকাশ গবেষণা এবং আকাশে ভারতের দাপট বাড়বে মহাকাশে। 7 নম্বর ব্রেকিং দেখাবো আপনাদের। ভুয়ো সার্টিফিকেটে 4 বছর ডাক্তারির পাঠ, 5 বছরের কোর্স। যার বিরুদ্ধে অভিযোগ তিনি 4 বছর ক্লাস করে ফেলেছেন অলরেডি। 7 নম্বর। 8 নম্বর ব্রেকিং। চাপের মুখে শেষমেশ ডাক্তারি পড়ুয়াকে গ্রেফতার। ওই ডাক্তারি পড়ুয়া অ্যারেস্ট হয়ে গিয়েছেন, জুহি কোলে তার নাম। 9 নম্বর। ভুয়ো এসটি সার্টিফিকেট দাখিল করে নিট উত্তীর্ণ। এসসি এসটি হলে মার্কস, যে বেঞ্চ মার্ক, সেটা নেমে যায়, কম নম্বর প্রয়োজন পড়ে, জেনারেল ক্যাটাগরিতে আরও বেশি নাম্বার লাগে। সেই সুযোগে তিনি নিট পাস করেছেন, কিন্তু যে সার্টিফিকেটটা দাখিল করেছিলেন সেটা ভুয়ো। জলপাইগুড়ি থেকে তিনি জোগাড় করেছিলেন এই এসটি ভুয়ো সার্টিফিকেট। দেখুন কাণ্ড কারখানা। 4 বছর তার ডাক্তারি পড়া হয়ে গেছে। 10, বাঁকুড়া মেডিকেলে জুহি কোলের কীর্তি ফাঁস। এটা কিন্তু বিরাট কীর্তি এবং তদন্তকারীদের খুঁজে দেখা উচিত, স্বাস্থ্য ভবনের খুঁজে দেখা উচিত যে এই রকম বিষ বৃক্ষ অন্যান্য মেডিকেল কলেজেও আছে কিনা। আপনাদের দেখালাম টপ 10 ব্রেকিং। আর কোনো গ্রহণযোগ্যতার কোনো প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গবাসীর কাছে নেই, জনমনে নেই। তৃণমূলকে নিয়ে মানুষ আর আলোচনা চাইছে না। বাংলা বাঙালির উপর যখনই বিভিন্ন রাজ্যে এই জিনিসটা, এই অত্যাচারটা শুরু হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরব। ভোটের মরশুম শুরু হয়েছে, বুঝতে পারছেন আপনারা? সব মরশুমি পাখি চলে এসছে। ওদিক থেকে মোদিজি আসবে, এদিক থেকে দিদিজি যাবে। রবীন্দ্রনাথ লিখে গেছেন, আবার এসেছে আষাঢ়, আকাশ ছেয়ে। আর এই ভরা বর্ষায়, ভরা বাদলে বঙ্গের আকাশ এবং বাতাস ছেয়ে কিসে বলুন তো? মেঘ তো আছেই, কিন্তু রাজনীতির মেঘ বেশি আছে। বিনা যুদ্ধে নাহি দিব সুচ্চাগ্র মেদিনী। মাটি দখল করতেই কাল থেকে শুরু হয়ে যাচ্ছে হাই ভোল্টেজ উইক, হাই ভোল্টেজ রাজনীতি। বিজেপি শাসিত রাজ্যে, মানে একাধিক রাজ্যে, বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার অভিযোগ। কাল পথে মমতা বন্দ্যোপাধ্যায়। 18 জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা জনসভা, তার প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে। বাংলায় বিধানসভা ভোটের আগে বড় বার্তা দিতে পারেন নমো। বুধ শুক্র, মানে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়, একদিনের গ্যাপে ওদিকে দুর্গাপুরে, মমতা কলকাতায়, একদিনের গ্যাপে বৃহস্পতিবারের পর শুক্রবার হাই ভোল্টেজ র্যালি থাকছে, অর্থাৎ জনসভা থাকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তারপর আবার সোমবার, কি বলুন তো, 21শে জুলাই শহীদ স্মরণ তৃণমূলের মেগা সমাবেশ, তাদের বার্ষিক জমায়েত। আবার সেই দিনই বিজেপি যুব মোর্চার ডাকে উত্তরকন্যা অভিযান, থাকবেন বিরোধী দলনেতা। বুঝতে পারছেন? সিরিয়ালি সাজান 1, 2, 3, 4, একেবারে জ্যাম প্যাকড ইভেন্ট, সবকটা পলিটিক্যাল ইভেন্ট। গোটা এই যে
সপ্তাহটাই সামনে আসছে, যে সপ্তাহে আমরা এখন হাঁটছি সেই সপ্তাহটাই হচ্ছে জ্যাম প্যাক হাই ভোল্টেজ পলিটিক্যাল উইক। ভরা বর্ষায় বঙ্গের রাজনীতি সরগরম। ভোটমুখী বাংলায় বাঙালি আবেগকে অস্ত্র করে কাল ফের ময়দানে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার দিন তিনেক পরেই দুর্গাপুরে প্রধানমন্ত্রী। বর্ষা চলে এসছে, মানে ভোট চলে এসছে। দিদি 1 বছর আগে থেকে নেমে পড়েছে ময়দানে। মোদি বা কেন বসতে হয়, মোদিও নেমে পড়েছে ময়দানে। তৃণমূলকে মানুষ চিনে গেছে, যেহেতু সরকার ক্ষমতায় আছে, এখনো তৃণমূল নিয়ে আলোচনা চলছে। তৃণমূল কংগ্রেসের কোনো বিবৃতি, তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্যে আর কোনো গ্রহণযোগ্যতা, কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গবাসীর কাছে নেই, জনমনে নেই। তৃণমূলকে নিয়ে মানুষ আর আলোচনা চাইছে না। বিজেপির গোয়েবেলসীয় প্রচার যে বাংলা মানে বাংলাদেশি, বাংলা ভাষা মানে বাংলাদেশি, এটা ভুল ধারণা। আরে পশ্চিমবঙ্গের আমরা বাঙালি, ভারতীয়। এবার উনি একটা মিছিল করবেন, প্রধানমন্ত্রী একটা মিছিল করবেন, কিন্তু মানুষের জীবন জীবিকা, কাজ, লেখাপড়া, ভবিষ্যৎ এসব নিয়ে ওরা চুপ। 18 জুলাই দুর্গাপুরে নরেন্দ্র মোদীর মেগা জনসভা। মাস দেড়েক আগে মে মাসের শেষেই আলিপুরদুয়ারে সভা করেন প্রধানমন্ত্রী। 26-এর ভোটের আগে বাদ্যিটা বাজিয়ে দিয়ে যান সেদিনই। বাঙালির আবেগের সঙ্গে মিলিয়ে দেন অপারেশন সিঁদুরকে। आज जब सिंदूर खेला के इस धरती पर आया हूं, तो आतंकवाद को लेकर भारत के नए संकल्प की चर्चा स्वाभाविक है। ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। উনি সিঁদুর বেঁচে বেড়াচ্ছেন, হাজবেন্ডরা বউদের সিঁদুর পরায়, এটা ওনার জানা উচিত। মহিলাদের সম্মান দিতে শিখুন। সেদিন বাঙালি আবেগের সঙ্গে সিঁদুরকে মিশিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। মাস দেড়েক পর সেই বাঙালি আবেগই হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার অভিযোগ। ভোটমুখী বাংলায় বাঙালি ভাবাবেগকে অস্ত্র করে বুধবার রাজপথে তৃণমূল নেত্রী। 16 তারিখে বিরাট মিছিল, সবশেষে উনি বাঙালিকে ধরেছেন। বাঙালি মুর্শিদাবাদে কোনো বাঙালি ক্যান্ডিডেট অধীর চৌধুরীর বিরুদ্ধে খুঁজে পাননি। এই 22 লক্ষ শ্রমিক তারা যদি বিপদে পড়ে বাইরে, তো মুখ্যমন্ত্রী বাইরে না গিয়ে এখানকার আমবাগানে জামবাগানে কি আন্দোলন করবো, কার বিরুদ্ধে করবো? আমবাগানে জাম, আমাদের এখানকার জামবাগানের আলো প্রতিবাদ ভিন রাজ্যে পৌঁছাবে কি? এটা এতদিন পরে কেন করলেন? কারণ হঠাৎ এখন আসাম বাংলাভাষী, তাদেরকে বিদেশে পাঠাতে হবে, এই গোচর মনোভাব নিয়ে চলছে। বাঙালি ভাষাত কথা পাতা, তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পাতা বুলি মিছা তথ্য কিয় দিবা? ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে, গন্তি কৰিব আমাক সুবিধা। এই করে বরং বিজেপি যে বাংলা ভাষার বিরুদ্ধে বা বাঙালি মননের বিরুদ্ধে, এটাকে স্পষ্ট করে মমতাকে সুযোগ দিচ্ছে বাঙালি অস্মিতা গড়ে তুলবার, ভোট পাবার। বাংলা মানেই বাংলাদেশি, এটা বিজেপি বাঙালিদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার কুৎসা করছে, যার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছে। 16 তারিখ এবং 18 তারিখের পর আবার মেগা ইভেন্ট 21শে জুলাই। সেদিন রাজপথে শহীদ স্মরণে বঙ্গের শাসক দল মানে ধর্মতলায়, আর বিরোধী বিজেপির উত্তরকন্যা চলো অভিযান একই সঙ্গে। নেতা যুব মোর্চার ডাক্তার ইন্দ্রনীল খানের নেতৃত্বে উত্তরকন্যা অভিযান হবে এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, যার আতঙ্কে মোটামুটি তৃণমূল জর্জরিত, যার কারণে তৃণমূলের একটা অসুখ হয়েছে স্নায়ুরোগ, স্যাস, শুভেন্দু অধিকারী সিন্ড্রোম, তিনি সেই অসুখ নিয়ে এখানে আসবেন। 21শে জুলাই যারা উত্তরকন্যা অভিযান করবেন তারা সিপিএম এর গুলিতে, বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে নিহত শহীদদের অপমান করছেন। 21শে জুলাই মুখ্যমন্ত্রী মিটিং করবেন, ওনার হিম্মত আছে, ক্ষমতা আছে, সরকারি দাপট আছে, ভিক্টোরিয়াতেই করবেন, আর কেউ করতে পারবে না। কিন্তু 21শে জুলাই নিয়ে যে কমিশনটা করলো রাজ্য সরকার, সেই কমিশনের রিপোর্ট কি প্রকাশ করেছে আজ পর্যন্ত? যদি কেউ পাল্টা কর্মসূচি করেন তাহলে কিন্তু মনে রাখবেন আপনার কাছেও যে সচিত্র পরিচয়পত্রটা আছে
সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, 14 জন শহীদের রক্তের বিনিময়ে পাওয়া। আগের যিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন, এখন যিনি আছেন, তারা কেউ কোনোদিন উত্তরবঙ্গের জন্য, উত্তরবঙ্গের এই বাজেটের অ্যালোকেশনের মানে বঞ্চনার জন্য একবারও বিধানসভায় মুখ খুলেছেন? বেশ, উনি 21শে জুলাই মিছিল করুন বা মিটিং করুন। ওর 21শে জুলাই মিটিং এ যিনি একেবারে আলো করে বসে থাকতেন শুভেন্দু অধিকারী, তিনি এবার 21শে জুলাইয়ের মিছিলে থাকতে থাকতে উত্তরকন্যা চলে যাবেন। ওটা তৃণমূল আজকে আছে, কালকে বিজেপি হয়ে যায়। যেখানেই অন্ধকার দেখবেন, আপনার বাড়ির পেছনে, দরজার পিছনে দেখবেন কংগ্রেস, সিপিএম, দু একটা যারা অবশিষ্ট আছে তৃণমূল ডাকছে। এটা চলছে। এবার এ কত কি হবে এখন? দিদি ওদিক যাবে তো মোদি এদিকে আসবে, মাঝে মাঝে চোখাচোখি হবে, মাঝে মাঝে দূরত্ব তৈরি হবে, মাঝে মাঝে এ তাকে দোষারোপ করবে, চলবে। এই সিপিএম আর কংগ্রেসের আচরণে মুখে এরা বলছে যা, কিন্তু আচরণে তো পুরো বিজেপির বি টিমের আচরণ করে। বিজেপি যখন বাংলায় টাকা বন্ধ করে দেয় তখন তো এই সিপিএম কংগ্রেস নেতৃত্ব করে। ডিম ভাতের উৎসব হয়, টিএমসি সেটা করবেই। আমি দেখলাম এবারে আমাদের পার্টির লোকেদেরও খুব উৎসাহ ছিল। উৎসাহ তাদের মধ্যে ছিল যারা ওখানে ডিম ভাত খেয়ে এসছে। আমাদের বিজেপির লোকেদের কোনো সমস্যা নেই নিয়ে। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়েই মিডিয়াতে স্টেটমেন্ট করি না। 19-এর লোকসভায় প্রায় 41% ভোট পেয়েছিলাম আমরা, কিন্তু সেটা আবার কমে গিয়ে 38-39-এ চলে এসছে। আর যারা এইসব এখন বলছেন, পোস্ট করছেন, বড় বড় জ্ঞান দিচ্ছেন, তারা মনে হয় এর আগে অতীতটা জানেন না। বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরও বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে। প্রাক্তন সভাপতি ত্রয়, বর্ষিয়ান অধ্যাপক অসীম ঘোষ, দাদা রাহুল সিনহা, সতীর্থ ডক্টর সুকান্ত মজুমদারকে অন্তর থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করি। সেদিন নতুন রাজ্য সভাপতির দায়িত্ব নিলেন শ্রমিক ভট্টাচার্য। মঞ্চে প্রাক্তন 3 রাজ্য সভাপতির কথা বললেও, মানে উল্লেখ করলেও, তাদের নাম উচ্চারণ করলেও দিলীপ বাবুর নাম কিন্তু উচ্চারণ করেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। শ্রমিক বাবুর সঙ্গে সাক্ষাৎ করেছেন দিলীপ ঘোষ। তারপর দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করতে সস্ত্রীক দিল্লি গেছেন, পার্টি হেডকোয়ার্টারে গেছেন, এবং ফিরেই আবার খোঁচা দিলীপ বাবুর। কি খোঁচা? ফের নাম না করে শুভেন্দু সুকান্তকে নিশানা দিলীপের। কারো সার্টিফিকেট আমার প্রয়োজন নেই বলছেন দিলীপ ঘোষ। আমার আমলেই এরা এসেছে, তাদের নিয়েই দল এগিয়েছে। এখন কেন এগোচ্ছে না দল সেটা দেখতে হবে। দল যখন যে দায়িত্ব দিয়েছে পালন করেছি, এখনো তৈরি আছি। দল যেভাবে চায় ব্যবহার করতে পারে আমাকে। मैं हूं ना বলছেন দিলীপ ঘোষ। ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। আমি কারো সার্টিফিকেট কোনোদিন চাইনি, কাউকে ওড়াতেও চাই না। আমার আমলেই এরা সবাই এসেছেন আমার কাছে, তো তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়েছে। তো এখন প্রশ্ন উঠছে এগোচ্ছে না কেন, সেই জন্য এই ধরনের প্রশ্ন উঠছে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। দিলীপ ঘোষ তৈরি আছে, রাস্তায় আছে, কর্মীদের মাঝখানে আছে। যে কাজ দিয়েছেন আমি সেটা নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করেছি। এখনও সেরকম সুস্থ সবল আছি। পার্টি আমাকে যেভাবে ব্যবহার করবে আমি তৈরি আছি। मैं हूं ना। সে এক দিন ছিল বটে, রোজ রোজ বলতেন দিলীপ ঘোষ। মানে মর্নিং ওয়াকে গিয়ে, প্রাতঃভ্রমণে বেরিয়ে একেবারে রুটিন ছিল তার। 7 সকালে দিলীপ ঘোষ, আর বিকেলে সাংবাদিক বৈঠকে পাল্টা কুণাল ঘোষ। মানে ঘোষে ঘোষে প্রত্যেক দিন এই তরজা আমরা দেখতাম। এখনো যে হয় না তা নয়, কিন্তু তখন খুব নিয়মিত হতো। ঘোষ বনাম ঘোষ, রোজ সরগরম তরজার রাজনীতি। আজ দিলীপ ঘোষের কথার প্রতিক্রিয়া দিয়েছেন আর এক ঘোষ, সায়নী ঘোষ। বলতে পারেন ঘোষে আজ জমিল রাজনীতি। শুরুটা হলো দুর্গাপুরে মোদির সভায় আমন্ত্রণকে কেন্দ্র করে। কেউ আমন্ত্রণ করেনি, ওখানকার কর্মীরা আমাকে নিমন্ত্রণ করেছে যে দিলীপদা আসুন, একসঙ্গে আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো। আর আমি সেই হিসাবে একজন কর্মী হিসেবে ওখানে যাচ্ছি, কোনো নেতা অধিকারী হিসাবে নয়। দিলীপদার বিষয়টা সিরিয়াল থেকে এবার মেগা সিরিয়াল হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
এবং প্রথম দিকে গল্প টান টান থাকলে একটা উত্তেজনা হয়, একটা টিআরপি বাড়ে, কিন্তু গল্প বেশি লম্বা হয়ে গেলে তখন আবার মানুষ সেটাকে দেখতে চায় না। দিলীপ ঘোষ অন্য দলের নেতা নাকি? দিলীপ ঘোষ পার্টির সঙ্গে ছিলেন, আছেন, দিলীপ ঘোষ থাকবেন। তো ডাকুক বা না ডাকুক কি যায় আসে না, প্রধানমন্ত্রী তার জন্য যেতে হবে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ডায়াসে কারা থাকবেন সেটা একটা পুরোটা প্রোটোকলের ব্যাপার। 4-5 জন হয়তো এখানকার থাকবেন, মন্ত্রী আছেন, এখানে সভাপতি আছেন, বিরোধী নেতা আছেন, তারা পিএমও থেকে ঠিক হয়ে যায়, বেশি লোকেরা উঠতে দেন না। তার মানে তো দিলীপ ঘোষ যারা আগের বার ডাকেনি তাদেরকে উনি হারিয়ে দিলেন ফু দিয়ে, যা এবার আমি যাব। তো এই তো দিলীপ ঘোষ সুকান্ত বাবুদের উড়িয়ে দিলেন। কারো সার্টিফিকেট কোনোদিন চাইনি, কাউকে ওড়াতেও চাই না। আমার আমলেই এরা সবাই এসেছেন আমার কাছে, তো তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়েছে। তো এখন প্রশ্ন উঠছে এগোচ্ছে না কেন, সেই জন্য এই ধরনের প্রশ্ন উঠছে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। দিলীপ ঘোষ ফের সক্রিয়তা বাড়াতেই খড়গপুরে সক্রিয় হয়ে গিয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। তাই কি আজ ছিল খড়গপুরে কন্যা সুরক্ষা যাত্রা, কার? শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। মিছিল সফল করতে সোশ্যাল মিডিয়ায় আবেদন খড়গপুর সদরের বিজেপি বিধায়কের। হিরণের পোস্ট রিপোস্ট করেছেন শুভেন্দু অধিকারীও। ভ্রাতৃপ্রতিম হিরণ, আমিও আসছি পা মেলাতে, লিখেছেন বিরোধী দলনেতা। সবই হলো, কিন্তু একদা খড়গপুরের বিধায়ক, একদা মেদিনীপুরের সাংসদ দিলীপবাবু সেই কর্মসূচিতে ডাক পেলেন কই? ইলেকশন আসুক, পার্টি ঠিক করবে কে লড়বে। মেদিনীপুরেই লড়বেন? দেখুন আমার নিজের জায়গা খড়গপুর, তো যদি লড়তে ওখানেই লড়বো। কখনো দলের ডাকে, কখনো শাখা সংগঠনের ডাকে, কখনো নাগরিকদের ডাকে, কখনো আমার কলিগ সাংসদ বিধায়কদের ডাকে, কখনো সামাজিক সংগঠনের ডাকে কন্যা সুরক্ষা যাত্রাতে অংশগ্রহণ করছি। আজকে ঠিক একইভাবে আমার কলিগ এমএলএ ডক্টর হিরণ চট্টোপাধ্যায় আমাকে আমন্ত্রণ করেছিলেন। লাইমলাইটে আসার পরেই শুভেন্দু অধিকারী খড়গপুরে একটা মিছিল করছেন, হিরণও যাচ্ছে, হ্যাঁ সেখানে হিরণ যাচ্ছেন। আপনার কি মনে হয় যে আপনার জন্য উনি একটু চাপে পড়ে গেলেন? বিভিন্ন জায়গায় উনি কার্যক্রম করেন, প্রায় দিনই কোথাও কোথাও যান, সভা সমিতি করেন, উনি ওনার মতো প্রোগ্রাম করতেই থাকেন, তো করতেই পারেন। ওখানকার এমএলএ আছে, তাকে নিয়ে করতেও পারেন। পথে নামছে শাসক, পিছিয়ে নেই বিরোধীরাও, সব মিলিয়ে একটা হই হই ব্যাপার বটে। কিন্তু পথ বলতে মনে পড়ে গেল, দেখলেন? এই নিয়ে আপনাদের কিছু কথা বলতেই হচ্ছে, এবং এমন কিছু ছবি দেখাবো যেগুলো দেখে শুনে আপনিও ভাববেন এমনও হয়। প্রথম ছবিটাই সল্ট লেককে আমরা আইটি সিটি বলি, স্মার্ট সিটি বলি, কত কিছু বলা হয়, একটা ঝাঁ চকচকে উপনগরী। দেখুন দেখি সেখানে কি কাণ্ড। খোঁজ খোঁজ খোঁজ, কিন্তু কোথায়? রাস্তায়? এটাকে কি রাস্তা বলবো নাকি পুকুর বলবো? এই রকমই হাল। তাই বোধহয় বিজেপি কর্মী সমর্থকরা এই কাজটাই করলেন। রাস্তা কই এই প্রশ্ন করতে করতেই জলজ্যান্ত কই মাছ ছেড়ে দিয়েছেন তারা এই জলে ভরা খানাখন্দে। এটা আসলে প্রতিবাদ। স্মার্ট সিটি বিধাননগর, এই দেখুন সাঁতার কাটবো, সুইমিং কস্টিউম নিয়ে না সাঁতার কাটতাম, সুইমিং সিটি হয়ে গেছে এই যে বিধাননগর। মেয়রকে দেখাচ্ছি, দেখুন মেয়র, দেখুন প্রশাসন, দেখুন কি অবস্থা। এই দেখুন কই মাছ, এই অবস্থা একটি বিধাননগর সব জায়গায় চক্রবর্তীর জন্য দেখাবেন। দেখুন রাস্তাঘাটের অবস্থা কি বেহাল অবস্থা। এইখানে চাষ করবো, এইখানে ডিম পারবে, এইখানে বাচ্চা হবে, ডিগ্রি করবো, মেয়র এসে নিবে। বিধাননগর পুরো নিগম কই মাছ এই রাস্তায়, বিধাননগরে কই মাছ রাস্তায়, দেখুন বিধাননগরে কই মাছ রাস্তায়, এই দেখুন বিধাননগরে কই মাছ রাস্তা, দেখুন সমস্ত ওয়ার্ডে বিধাননগর পৌর নিগমের। দেখুন উনি একটু রসিকতা করছেন বটে, এটা রাজনৈতিক দলের কর্মী, তিনি করছেন, আমরা ছবি করেছি দেখাচ্ছি, কিন্তু এই ব্যাপারটা কিন্তু খুব হেসে উড়িয়ে দেওয়ার মতো ব্যাপার নয়, এতে কোনো রঙ্গতামাশা নেই। আমরা প্রত্যেক দিন যে সল্টলেকের এই স্টুডিওতে আসি এবং অফিসে আসি না, বিশ্বাস করুন সল্টলেকের চাপড়া জায়গায় এত ছেঁদা, পটহোলস যাকে বলে, ভাবা যায় না। সত্যি আমরা খুব অবাক হয়ে যাই। একটা স্পেসিফিক রাস্তা বলি, বিধাননগর স্কুলের ঠিক সামনে
ওখানে 3 মাস অন্তর চাবড়া উঠে যায় রাস্তা। কোন কন্ট্রাক্টর কাজ করেন, কেন তিনি এরমভাবে হাফ ডান কাজ করেন আমরা ভেবে পাই না। সল্টলেকে কিন্তু এটা সত্যি একটা সমস্যা। এবং এই 2 দিন আগে কলেজ মোড়, আপনি যদি ওয়েবেল মোড় থেকে কলেজ মোড় যান, এত বড় বড় গর্ত রাস্তায়, সত্যি কই মাছ ছেড়ে দেওয়ার মতোই এইরকম ব্যাপার। আমরা তো রাজনৈতিক কর্মী নই, কিন্তু আমরা বলছি প্রফেশনাল হিসেবেও সল্টলেকের রাস্তার খুব হাল খারাপ। এটা কিন্তু কাম্য নয়। যারাই দায়িত্বে থাকুন, রাস্তায় কই এমন দিনও দেখতে হচ্ছে। এদিকে এই একই প্রশ্ন তুলে বেহালাতেও কিন্তু ক্ষোভ বিক্ষোভ, শুধু বড়রা নয় ছোটরাও এবার পথে নেমেছে। ছাত্রীরা পথে নেমেছেন। আসলে এরাও আর পারছে না, কারণ দিনের পর দিন ভোগান্তির এক শেষ। যে পথে পা রাখা দায় সেখানেই স্কুল, সেখানেই তাদের বাড়িঘর, আশপাশেই সব বাড়ি। এটা তো লোকালয়, ব্যস্ত লোকালয়, লোকজন যাবে কোথায়? রাস্তাঘাটের হাল ফেরার কোনো নাম নেই। আর কোনো পথ না পেয়ে এবার বেহালার শিবরামপুরের বীরেন রায় রোড অবরোধ করেছেন স্থানীয় স্কুলের ছাত্রীরা। স্লোগান একটাই, ভালো রাস্তা চাই, অন্তত হাঁটা যায় এমন রাস্তা চাই, যে পথে অন্তত যাতায়াতটুকু ঠিকঠাক করা যাবে এমন পথ করে দিক প্রশাসন। আমার বয়স 77 বছর বয়স, আমি 3 বার পড়ে গেছি। আর রেগুলার যেভাবে যাই, সব যেভাবে যাই একে বেঁকে সেইভাবে যেতে হয়। অনেক গাড়ি পড়ে গেছে, অটো উল্টে গেছে। কাউন্সিলরকে জানিয়েছেন? বারবার জানানো হচ্ছে, না। খুবই অসুবিধায় পড়তে হচ্ছে, কারণ এই কালকেই একটি অটো উল্টে গেছে এবং সামনেই দেখতে পাচ্ছেন জোট শিবরামপুর স্কুল, সেখানে বাচ্চা মেয়েরা সাইকেল নিয়ে আসে। এটা ভীষণ রিস্কি একটা জায়গা হয়ে গেছে। আমরা অনেক বলছি, গ্রিনফিল্ডের লোকেদেরও, আমার পরিচিত এক দিদিমণি সেদিন পড়ে গেছে। শিবরামপুর এমন একটা জায়গা, এই এলাকার সবাইকে এই রাস্তায় আসতে হয়। আর শুধু এই রাস্তা না, ভেতরের রাস্তাগুলোরও খুব খারাপ অবস্থা। শহর এবং শহরের আশেপাশে মফস্বল বিভিন্ন জায়গায় কিন্তু প্রশাসনের এটা নজর দেওয়া উচিত, এটা প্রায়োরিটি করা উচিত। আপনাদের আমরা দেখিয়েছি ডুলিতে করে একের পর এক গ্রামে অশীতিপর মহিলা, তাদেরকে অ্যাম্বুলেন্স ঢোকে না, তাদের নিয়ে যাওয়া হচ্ছে, কোথাও প্রসূতি মারা যাচ্ছে, খুব খারাপ অবস্থা। আমরা বাধ্য হচ্ছি সমালোচনা করতে, টু ব্যাড, সত্যিই খারাপ অবস্থা দিকে দিকে। কোনটা ছেড়ে কোন ছবিটা আপনাদের দেখাই বলুন তো? আরও একটা ছবি দেখুন, হাঁটু জল ভেঙে এরা এগিয়ে চলেছেন, কারণ ছেলে মেয়েদের আইসিডিএস কেন্দ্রে নিয়ে যেতে হবে। পথ এমনও হয়, এতটা খারাপ পথ, পুরো পানা পুকুর। মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকায় এই আইসিডিএস সেন্টারে পৌঁছানো মানে আক্ষরিক অর্থেই যেন যুদ্ধ জয় করা। আচ্ছা, এই খুদেরা এই রকম জল কি করে পেরাবে বলুন তো? বাবা মায়েরা তাই তাদেরকে কোলে করে কোনো মতে তাদের পার করে নিয়ে আসেন। রোজ এটাই হচ্ছে, এবং অভিযোগ একাধ দিন নয় করে বছর 10 এই অভিযোগ উঠছে, এই এলাকার এই রকমই হাল। তবু আজ পর্যন্ত কেউ কোনো ব্যবস্থা করেনি। গ্রামের মানুষগুলি অভিযোগ করে ক্লান্ত। কান্না করি, আমরা কে শুনে না। এরকম বাচ্চাটাকে নিয়ে আমরা কি কষ্ট এসেছি খিচুড়িতে। আমাদের এইরকম ঘরের অবস্থাও খারাপ, আমরা দেখাই, কেউ আমাদের কথা মানেই না। এখন এলেও দেখতে পাবে, পরের দিন এলেও দেখতে পাবে। যত নোংরা, যত আবর্জনা এইখানে নোংরা পড়ে থাকে, কেউ কাউকে বলতে গেলে ঝগড়া লাগে। নিজে এসে বিডুয়া এসে মেম্বার, প্রধান, সেক্রেটারি সবাই বলে করবো, কিন্তু আমাদের কাজ কোনো সময় করে না।